মারুতি তার সদ্য প্রেগনেন্ট হওয়া গার্লফ্রেন্ডকে নিয়ে দুর্ঘটনাবশত এক সুইমিং পুলে আটকে যায়, যেখানে ঘুরে বেড়াচ্ছিল মানুষ খেকো দুই ভয়ঙ্কর কুমির। এবার তারা কি করবে? এই ভয়ঙ্কর কুমিরের হাত থেকে তারা কিভাবে বেঁচে ফিরবে, সেটাই দেখব আজকের গল্প তুই ইয়া ম্যাতে। শুরুতেই দেখা যায় একজন মহিলা কয়েকজন ছেলের সাথে রয়েছে। পানির মধ্যে মহিলাটা নেমে তাদের সাথে লুকোচুরি করছিল, কিন্তু কোনো এক কারণে মহিলাটা এই পানিতেই বীভৎসভাবে মারা যায়। যেন এই পানির নিচে কিছু একটা আছে, সেটা হয়তো আমরা গল্পের সাথে সাথেই জানতে পারবো। যাক, এরপরই দৃশ্য আসে একটা ছেলে আর একটা মেয়ের কাছে। মেয়েটার নাম আভনি আর ছেলেটার নাম মারুতি। তারা আটকে আছে একটা অনেক বড় সুইমিং পুলে, যার মধ্যে কোনো পানি ছিল না। অনেক হেল্প চায় তারা, কিন্তু এত চেষ্টার পরও তারা কোনো হেল্প পাচ্ছিল না। এবার তারা কিভাবে এখানে আটকে পড়েছে আর এখান থেকে আদৌ তারা উদ্ধার পাবে কিনা, তা তো আমরা গল্পের সামনেই জানতে পারবো। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয় আর আমরা এই দুজনকে দেখি তারা কিভাবে সুইমিং পুলে আটকে ছিল। সেটা জানার জন্য আমাদেরকে তাদের আগের গল্পটা জানতে হবে। তাই দৃশ্য এখন ফ্ল্যাশব্যাকে আছে। মারুতি হচ্ছে একজন র্যাপার আর আভনি একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। মারুতি তার ক্যারিয়ার নিয়ে খুব স্ট্রাগলের মধ্যে আছে, তবে সে খুব চেষ্টা করে যায় তার র্যাপিং ক্যারিয়ারটাকে দাঁড় করাতে। সারাদিন সে এসব নিয়েই পড়ে থাকে। আজ দেখা যায় মারুতি আর তার বন্ধু ড্রোন শুট করতে যায়, কিন্তু সেই সময় পুলিশের সাথে তাদের ঝামেলা হয়ে যায়। আসলে সব জায়গায় তো ড্রোন শুট করা যায় না, হয়তো সেসব নিয়েই ঝামেলার সূত্রপাত। আর এই ঝামেলাটা হচ্ছিল আভনির বাড়ির সামনে। আভনি তখন উপর থেকে দেখতে থাকে মারুতিকে। মারুতিও আভনিকে দেখে। তাকে দেখে তো সে একভাবে তাকিয়ে থাকে। বলা যায় তাদের প্রথম দেখাতেই একে অপরকে তাদের বেশ ইন্টারেস্টিং মনে হয়। মারুতি তো প্রেমেই পড়ে গেছে এমন অবস্থা। তবে আভনিকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মারুতি চিনত, তাই সে তার বন্ধুকে যাওয়ার সময় বলে, দেখলি তাকে, সে হচ্ছে মিস ভ্যানিটি, আমাকে বারবার দেখছিল, তাই আমিও দেখে আসলাম। আমারও তার মতো ফেমাস হতে হবে, বুঝতে পারলি? আমারও অনেক অনেক ফ্যান ফলোয়ার্স লাগবে। তো এবার অনেক কাহিনী করে একটা শোতে আসে মারুতি। সেই শোতে তখন আভনিও ছিল। মারুতি এত অডিয়েন্স দেখে খুবই ঘাবড়ে যায়। হুট করে সে বেশ নার্ভাস হয়ে পড়ে। তবে তখনই সে আভনিকে দেখে আর তাকে দেখেই আবারও মনের মধ্যে সাহস ফিরে পায়। দেখা যায় সেখানে সে খুব সুন্দর করেই পারফর্ম করে। তার পারফরমেন্স অনেকেরই ভালো লাগে আর আভনিও তার এই পারফরমেন্স দেখে বেশ ইমপ্রেসড হয়ে যায়। যাক, এরপর মারুতি তার পারফরমেন্স শেষ করে আর আভনিকে বলে, আমার পারফরমেন্স কেমন হয়েছে? আপনি বলে, হ্যাঁ ভালো। মারুতি এরপর বলতে থাকে, আচ্ছা আমরা কি কোলাব করতে পারি? আমার সাথে কোলাব করবে তুমি? আভনি বলে, আচ্ছা ঠিক আছে, ইনস্টাগ্রামে ডিএম করো। মারুতি বলে, করেছি তো, তুমি তো রিপ্লাইও দাওনি। এই কথা শুনে আপনি বলে, হ্যাঁ দেইনি, কারণ আমি অপরিচিত কারো মেসেজে রিপ্লাই করি না, তাই তোমারটাও করিনি। মারুতি তখন বলে, তাহলে পরিচিত হওয়া যায় কিভাবে? আপনি তখন তাকে কিচ্ছু না বলে হেসে সেখান থেকে চলে যায়। মারুতি তখন ঠিক করে সে এবার যেভাবেই হোক তার সাথে পরিচিত হয়েই ছাড়বে। অন্যদিকে আভনিকে তার ফ্রেন্ড বলে, আভনি তুমি কেন ওই বস্তির ছেলের সাথে কথা বললে? এরা শুধু সুযোগ খোঁজে কোনো বড় লোকের পেছনে পড়ার জন্য, তাই এদের সাথে না পারতে কথা বলবে না আর দূরে দূরেই থাকবে, বুঝতে পারলে? আভনি বলে, আরে সে সত্যিই খুব ভালো পারফরমেন্স করছিল, তা সে যেমনই হোক না কেন, আমি শুধু দেখতে চাই সে আমাকে ফলো করবে কিনা। দেখা যায় সত্যি সত্যি আভনিকে ফলো করে করে চলে আসে মারুতি আর তাকে কোলাবের জন্য কনভিন্স করার ট্রাই করে, কারণ আভনি বেশ ফেমাস, তার ফ্যান ফলোয়ার্সও অনেক। তার সাথে একবার কোলাব করতে পারলে মারুতিরও ফ্যান ফলোয়ার্স বাড়বে। কিন্তু এদিকে আভনিকে তার ফ্রেন্ড তো বারবার মানা করে, সে যেন তার কোনো কথা না শোনে। তখন দেখা যায় আপনি কোনো কারণে তার কথা শুনে গাড়ি থেকেই নেমে যায় আর সোজা চলে যায় মারুতির বাইকে করে। অর্থাৎ সে তার ফ্রেন্ডের কোনো কথাই কানে তোলে না। বাইকে করে যাওয়ার সময় আপনি তার ইনস্টাগ্রামে লাইভও করে, মারুতিকে পরিচয় করিয়ে দেয়। মারুতিও তো তখন ভীষণ খুশি ছিল। দৃশ্য চলে যায় পরদিন সকালবেলা। আভনিকে আর মারুতিকে তাদের ফ্রেন্ডরা জিজ্ঞেস করে যে কি ব্যাপার, তারা কোথায় ছিল সারা রাত, কোনো খবর পাওয়া যায়নি, কি করেছে তারা এতটা সময় জুড়ে? আভনি জানায় সে পাও ভাজি বাটার দিয়ে খেয়েছে, যা তার খাওয়া নিষেধ ডায়েটের কারণে। এতদিন সে সব কিছু মেনে চলেছে, তবে গত রাতে সে সব রুটিন ভুলে একটু নিজের মতো বেঁচেছে। এদিকে তো মারুতি অপেক্ষা করছিল আভনির একটা রিপ্লাইয়ের জন্য, যে সে তার সাথে কোলাব করবে কিনা, কারণ সে তো এখনো এটার কোনো রিপ্লাই দেয়নি। আভনিকে তখন তার ফ্রেন্ড বলে,
সে তোকে একটু এসব খাবার খাওয়াতেই তুই ইমপ্রেস হয়ে গেলি? আপনি বলে ইমপ্রেস তো হয়েছি, তবে বলবো না, কিন্তু হ্যাঁ, ছেলেটাকে দেখে আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। এদিকে মারুতিকে তার বন্ধু বলে, আরে এত ভাবছিস কেন? এত ভেবে কোনো লাভ নেই, সে করবে না তোকে রিপ্লাই, তাই এই চিন্তা বাদ দে, অন্য কিছু ভাব, কারণ সে কোলাপ করার কোনো মুডেই নেই। আমি জানি এরকম বড় বড় ইনফ্লুয়েন্সাররা কখনোই ছোট ক্রিয়েটারদের পাত্তা দেয় না, তাই সেও দিবে না। যাক, এখন এটা বল, কাল রাতে কি চান্সে ডান্স করেছিলি? কিছু তো একটা করার কথা, আমাকে বল কি করলি, সত্যি করে বলবি। তখনই দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে। দেখা যায় মারুতি আবনিকে বলে, আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম তুমি শায়রি লেখো, তুমিই কি এইসব লেখো? মানে নিজে? আপনি বলে, কেন, আমাকে দেখে কি মনে হয় না যে আমি লিখতে পারি? মারুতি বলে, না তেমন কথা নয়, আমি এমনি জিজ্ঞেস করলাম আর কি। আপনি তখন বলে, আমার বাবার শায়রির খুব শখ ছিল, তাই আর কি, সেটা হয়তো আমার মধ্যেও এসেছে, আমারও লিখতে ভালো লাগে। এসব কথা বলতে বলতে হঠাৎই সে পড়ে যাচ্ছিল। মারুতি তখন বলে, সাবধানে, যদি পা পিছলে পড়ো তাহলে মরে যাবে, আর আমাকে এরপর জেলে জীবন কাটাতে হবে, কেউ তো আর আমার কথা বিশ্বাস করবে না। আপনি তখন হেসে দেয় আর বলে, আমার যদি মরারই হতো তাহলে নিজের বাসার সুইমিং পুলেই নিঃশ্বাস আটকে সেই কবেই মরে যেতাম। মারুতি এ কথা শুনে বলে, শোনো, কখনো এরকম কথা মাথায় আনবে না, আর এসব চিন্তা যদি কখনো মাথায় আসে তাহলে অবশ্যই আমাকে বলবে, আমি গিয়ে তোমাকে নিয়ে আসবো। তো এরকম কিছু কথা বলার পরই মারুতি আবনিকে ড্রপ করে দেয়। আবনিরও তার সাথে মিশে কথা বলে আর ঘুরে বেরিয়ে ভীষণ ভালো লাগে। যাক, এরপর একদিন মারুতিকে মেসেজ করে আবনি। মারুতি তো তার মেসেজ পাওয়ার পর দৌড়ে চলে আসে দেখা করার জন্য। সে এক মুহূর্ত দেরি করে না, সে এসেই আবনিকে বলে, আমি সত্যিই কখনো ভাবিনি তুমি আমাকে মেসেজ করবে, আমি তো আশা ছেড়েই দিয়েছিলাম। আপনি তখন বলে, ও তাহলে তুমি আমার মেসেজের অপেক্ষায় ছিলে? মারুতি বলে, না তেমন কিছু না, ভাবছিলাম আর কি তোমার মতো মেয়ে আমার মতো ছেলের প্রতি ইন্টারেস্টেড কিনা। আপনি বলে, দেখো আসলে সত্যি বলতে তুমি আমার টাইপের না। মারুতি তখন বলে, হ্যাঁ আমি তোমার টাইপের হতেও চাই না, তবে তুমি চাইলে আমার টাইপের হতে পারো। তো এবার তারা দুজন মিলে বিভিন্ন জায়গায় ঘোরে, একসাথে অনেক অনেক সময় কাটায়, কোলাবও করে। আবনিরও তার সাথে থাকতে ভীষণ ভালো লাগে, আর এইভাবেই তারা দুজন দুজনের প্রেমে পড়ে যায়। তাদের সম্পর্কের শুরু হয়। মারুতি আবনিকে তার ফ্যামিলির সাথে পরিচয়ও করায়। আবনিও তাদের সাথে বেশ ভালোভাবেই মেশে, আবনিকে তারা খুব পছন্দ করে। তো এভাবেই আপনি তাদের সাথে বেশ ভালো সময় কাটায়। পরে আবনিকে মারুতি তার পছন্দের জায়গায় নিয়ে আসে, যেখানে বসে বসে সে তার গান গায় আর গান লেখে। মারুতি বলে, মা বকলে এখানে আসি, আবার আমার গানগুলোও এখানে বসেই করি, তাই এই জায়গাটা আমার খুব কাছের, তাই তোমাকেও নিয়ে আসলাম। আপনি তখন কথায় কথায় জিজ্ঞেস করে, আচ্ছা তোমার বাবাকে তো দেখলাম না, তিনি কোথায় আছেন? মারুতি তখন বলে, যখন আমার বয়স 5 তখন বাবা আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। আমি শুনেছি মা আর উনার মধ্যে সব সময় ঝগড়া হতো, কিন্তু আমার তেমন কিছু মনে নেই, হতে পারে সেই সব কারণেই ছেড়ে গিয়েছেন। আপনি বলতে থাকে, আমার কাহিনীটাও কিছুটা এমন। মারুতি বলে, কিন্তু তাও আমার থেকে আলাদা তাই না? তোমার তো বাড়িতে খুব আদর মিলতো নিশ্চয়ই। আপনি বলে, আমার বাবা মা খুব লড়াই করতেন, সারাক্ষণ তাদের মধ্যে ঝগড়া লেগেই থাকতো। আমার এসব ঝগড়া একদম ভালো লাগতো না, তাই আমি তাদের ঝগড়া দেখে খুব কাঁদতাম। একদিন এরকম ভাবেই তারা অনেক ঝগড়া করছিল, যেটা দেখে আমি প্রচন্ড ভাবে কাঁদতে শুরু করি। বাবা তখন আমার মন ভালো করতে আমাকে নিয়ে বাইরে ঘুরতে বের হন, আর তখনই আমাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়, সেটা পানিতে পড়ে যায়। সেদিন আমি বেঁচে গেলেও আমার বাবা মা মারা যান। এই সব কিছু জানার পর মারুতি আবনিকে সাথে সাথে জড়িয়ে ধরে আর তাকে অনেক সান্ত্বনা দেয়। এখান থেকে দৃশ্য আসে সেই সুইমিং পুলে, যেখানে আপনি হেল্পের জন্য বাঁশি দিয়ে সাউন্ড করছিল, যেন কেউ সেখানে আসে আর তাদেরকে হেল্প করে, নাহলে তারা এখান থেকে বের হবে কি করে। মারুতি তখন সুইমিং পুলের পানি যাওয়ার ঢাকনাটা খুলে নিচে চলে আসে। সে সেখানে এসেও হেল্প চাইছিল, কিন্তু সে আপনির আওয়াজ পেয়ে আবারও উপরে উঠে আসে। দৃশ্য আসে আবারও অতীতে, যেখানে আপনি প্রেগনেন্ট হয়ে গেছে। আর এই কথা যখন তার ফ্যামিলি জানতে পারে তখন তো তারা খুবই শকড হয়ে যায়। আপনিকে তখন তার ফ্যামিলির লোকজন বলতে থাকে যে সে মারুতির মতন একটা ছেলের সাথে এত বড় একটা কাজ কিভাবে করলো, এখন সে কি করবে, সে কি এই বাচ্চাকে রাখার কথা ভাবছে। আপনি তখন তাদের প্রশ্নের উত্তর না দিয়ে সরাসরি মারুতির কাছে চলে আসে। মারুতি তখন বলে, কি হয়েছে, আবারও কিছু নিয়ে কি ঝগড়া হয়েছে? আপনি বলে, বিক্রম আর তারা আমাদের ব্যাপারে জেনে গেছে। আসলে আপনির মা বাবা মারা যাওয়ার পর বিক্রম আর তারাই তাকে দেখে রেখেছে, তাই আজ এই সব কিছু শুনে
তারা তো এগুলো নিয়ে প্রশ্ন করবেই। কিন্তু মারুতি এসব শুনে বলে, আমাদের ব্যাপারে জেনে গেছে মানে কি, এখানে আবার জানার কি আছে। আপনি তখন জানায়, আসলে আমি প্রেগন্যান্ট। এই কথাটা জানার পর মারুতিও রীতিমতো শকড। সে কি উত্তর দিবে, কি বলবে কিছুই বুঝতে পারছিল না। সে তখন আবনিকে তার মায়ের কাছে নিয়ে আসে। আপনি সেখানে বসেই কাজ করছিল। মারুতি তখন বাইরে আসে আপনির ফ্রেন্ডের কল পেয়ে। তার ফ্রেন্ড মারুতিকে একটা ব্যাগ দেয় আর গোয়া যাওয়ার কথা বলে, তাও আপনিকে নিয়ে, কারণ তার কিছুটা ব্রেক দরকার। আর সেই সাথে তাকে এটাও বলে যে তারা আর বিক্রম তার সাথে কথা বলতে চায়, তারা বাইরেই অপেক্ষায় আছে। এ কথা শুনে মারুতিও তাড়াতাড়ি বাইরে আসে তাদের সাথে কথা বলতে। বিক্রম জিজ্ঞেস করে, আপনি কোথায়? মারুতি বলে, উপরে আছে, সে আপসেট, আর তোমাদের দেখলে আরো আপসেট হয়ে যাবে। তারা তখন বলে, জানি, তাই আমি তোমার সাথে একা কথা বলতে এসেছি। এদিকে আপনিকে তার ফ্রেন্ড বলে, এইসব তুমি কি করছো? এরকম একটা জায়গায় কিভাবে থাকছো? তুমি কি ভাবছো ওই ছেলেটার বাচ্চাকে জন্ম দিবে আর আজীবনে বস্তিতে থাকবে? আপনি বাস্তবতায় ফিরে আসো প্লিজ, এভাবে জীবন কাটে না। আমি ডাক্তারের সাথে কথা বলে রেখেছি, তুমি গোয়া থেকে ফিরলেই আমরা অ্যাবর্শনের প্রসিডিউর শুরু করব, এটাই বেস্ট হবে। আপনি তখন বলে, আর এই বেস্টটা কে ডিসাইড করেছে, তুই, তারা নাকি বিক্রম? তার ফ্রেন্ড তখন বলে, এটা ম্যাটার করে না যে কে ডিসাইড করেছে, আমরা তোমার ভালো চাই তাই বলছি, কথা বোঝার চেষ্টা করো। আপনি বলে, না, সেটা আমি ঠিক করব, কোনটা সঠিক আর কোনটা সঠিক নয় আমার জীবনের সিদ্ধান্ত তোমরা নিতে পারো না, তোমাদের মধ্যে কারোর সিদ্ধান্তই আমি মানতে বাধ্য নই। এদিকে মারুতিকে তারা বলে, আপনি এখনো বাচ্চা, সে বুঝে শুনে কোনো কিছু করে না, কিন্তু তুমি তো বোঝো, তাই প্লিজ তাকে রাজি করাও বাড়ি ফেরার জন্য, তাহলে আমি বাকি সব সিচুয়েশন ম্যানেজ করে নিব। মারুতি তখন বলে, সিচুয়েশন মানে? সে প্রেগনেন্ট যখন, তখন তাকে প্রেগনেন্টই বলো না, সমস্যা কি এখানে? প্রেগনেন্টকে সিচুয়েশন কেন বলতে হবে? বিক্রম বলে, আমি জানি এই সব কিছু তুমি টাকার জন্য করছো, তাই বলছি বলো কত টাকা লাগবে তোমার, আমাকে বলো, আমি দিয়ে দিব, তাও আপনিকে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করো। মারুতি বলে যে নিজের মূল্য জানে, তাকে এই পৃথিবীর কোনো টাকাই কিনতে পারবে না। তাহলে তোমরা কি কিনবে? চলে যাও এখান থেকে ভালোই ভালোই। এই বলে মারুতি সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই তাকে ড্রাইভার ডাকে আর বলে, জানো, অনেক সময় মধ্যবিত্তদের স্বপ্ন গলির মধ্যেই মুখ থুবড়ে পড়ে থাকে। আমিও একসময় গায়ক হতে চাইতাম, অনেক বড় স্বপ্ন দেখতাম, কিন্তু একদিন হয়ে গেলাম স্বামী আর তারপর বাবা। এই দুই দায়িত্ব পালন করতে গিয়ে গায়ক থেকে হয়ে গেলাম ড্রাইভার। ভেবেছিলাম কিছুদিনের জন্য ড্রাইভারির কাজ করব, কিন্তু দিন দিন দায়িত্ব এত বাড়তে থাকে যে এই ড্রাইভিং এর জবটা স্থায়ী হয়ে যায়, আর আমার স্বপ্নটা অস্থায়ী। তাই বলছি, আবেগ আর বাস্তবতাকে দুই জায়গাতে রেখে ভেবে দেখো, কি করতে চাও তুমি নিজের জীবনের সাথে। বাকি উদাহরণ হিসেবে তো আমি আছি তোমার সামনে। মারুতি এই কথাটা শোনার পর চুপচাপ বাড়িতে চলে আসে। সে এসেই দেখে আপনি বসে আছে, সে একটা বাচ্চার সাথে খুব হাসি খুশি ভাবে ছিল। এসব দেখে মারুতি তাকে কিভাবে বলবে যে সে বাচ্চা চায় না। তারপর সে আর আপনি গোয়া যাওয়ার জন্য বের হয়ে যায়। পথেই তাদের গাড়িটা খারাপ হয়ে গেলে একজন পুলিশের গাড়ি করে তারা রিসোর্টে আসে। সেই রিসোর্টেরই পুল খালি করার কাজ করছিল একজন। পুলিশ তাদেরকে রিসোর্টে দিয়ে যায় আর বলে যায় এটা সেফ আছে, তারা এখানে থাকতে পারে, আর যদি কোনো সমস্যা হয় তাহলে যেন তাকে কল করে জানিয়ে দেয়। রুমে এসে মারুতি তার ফ্রেন্ডের সাথে কথা বলে। মারুতি তাকে বলে, আমি বুঝতে পারছি না কি করব, বাচ্চার জন্ম হলে তাকে কিভাবে লালন পালন করব। আমি বুঝতে পারছি আমার বাবা কেন আমাদেরকে ছেড়ে গিয়েছিল। 21 বছর বয়সে 2 বাচ্চা বলে কথা, তার হয়তো বা খুব চাপ পড়েছিল। তার বন্ধু বলে, এই বাচ্চাটা কি তোরই? তুই নিশ্চিত তো? মারুতি বলে, কি আজে বাজে কথা বলছিস, এটা আমারই বাচ্চা। আমি জানি আপনি আমার প্রতি লয়াল, কিন্তু সমস্যা হচ্ছে আমি বাবা হতে চাই না এখন। আমি চাই না আমার স্বপ্ন নষ্ট করতে বাবা হওয়ার চক্করে পড়ে। তার বন্ধু এসব শুনে বলে, তাহলে এই বিষয়ে তুই আপনিকে জানা। তারপর দেখ কি বলে সে। আপনি তাদের এই কথাবার্তাটা শুনে ফেলে। তাই সে এবার মারুতিকে বলে, তোমার মনে হচ্ছে আমি তোমাকে ফাঁসাচ্ছি? মারুতি বলে, না না, এরকম কিছু না, আমরা একটু ডাক্তার দেখাতে যাই, আমাকে তোমার ফ্রেন্ড নাম্বার দিয়েছে। এই কথা শুনেই আপনি মন খারাপ করে ফেলে, কারণ সে তো ভেবেছিল মারুতি তার পাশে থাকবে। মারুতি তখন বলে, আচ্ছা তুমি কি বাচ্চা পালতে চাইছো? আপনি বলে, আমি কি এরকম কিছু বলেছি? মারুতি তখন বলে, তাহলে কি? তুমি বাচ্চা রাখতে চাইছো না, আবার ছাড়তেও চাইছো না, তাহলে চাইছোটা কি? আপনি বলতে থাকে, আমি কি চাই বা না চাই তাতে কি তোমার কিছু যায় আসে? আমাকে জিজ্ঞেস করে কি ডাক্তারের নাম্বার নিয়েছো? তাহলে এখানে আমার সিদ্ধান্ত ম্যাটার করছে কোথায়?
তোমরা তো সবকিছু নিজে থেকেই ডিসাইড করে রেখেছো। এই বলেই সে বাইরে চলে আসে। এসেই সিগারেট খেতে চায় সে স্ট্রেসের জন্য, কিন্তু সে তো প্রেগনেন্ট। কথা মনে হতেই সে আর সেটা খেতে পারে না। অর্থাৎ আপনি এই বাচ্চাটাকে রাখতে চাইছিল, কিন্তু সে বুঝতে পারে না মারুতির সাপোর্ট ছাড়া সে কিভাবে কি করবে। তখনই সেখানে আবনির সাথে একটা মেয়ের দেখা হয়। মেয়েটা ইশারা করে আবনিকে বলে, তুমি ঠিক আছো তো? আবনি বলে, হ্যাঁ আমি ঠিক আছি। মেয়েটা জিজ্ঞেস করে, বিয়ার খাবে? আবনি বলে, না না। মেয়েটা বলে, অল্প খাই চলো। আবনি তখন জানায়, আমি প্রেগনেন্ট, খেতে পারবো না। এই কথা শুনেই তো মেয়েটা আবনিকে শুভেচ্ছা জানায়, আর তার মন খারাপ দেখে তাকে বলে, এই পৃথিবীর কোনো কিছুই তোমার মতো ভালো একটা মনকে হার্ট করার যোগ্য নয়, এই কথাটা মনে রেখো। আবনি এই কথাটা শুনেই হেসে দেয় আর একটু বেটার ফিল করে। এই মেয়েটা কথা বলতে পারতো না, তাই সে কারো মনোযোগ নিতে একটা বাঁশিতে সাউন্ড করত, যাতে করে মানুষ তার দিকে তাকায় আর সে তার কথাগুলো তাদেরকে বলতে পারে ইশারার মাধ্যমে। যাওয়ার আগে মেয়েটা বলে যায়, যাই কষ্ট দিচ্ছে আপনিকে সেটা যেন সে একটা বড় নিঃশ্বাসের সাথে বের করে দেয়, তাহলে তার ভালো লাগবে। যাক, এরপর আপনি পরদিনই সেই সুইমিং পুলে সময় কাটাচ্ছিল। তখন এখানের এক কেয়ারটেকার এসে তাকে সুইমিং পুল থেকে বের হতে বলে, কারণ এটাকে খালি করতে হবে, না হলে পুলিশ এসে তাকেই ধোলাই করবে। আপনি তো এই কথা শুনছিলই না, সে তো তার মাইন্ড ফ্রেশ করতে বিজি। লোকটা তখন মারুতিকে বলে যায় সেজন্য আপনিকে বের হতে বলে, না হলে সমস্যা হবে। মারুতি তখন আপনিকে বলে, তাড়াতাড়ি আসো, খাবার আনতে হবে, এখানে তোমার জন্য কেউ বুফে লাগাবে না। আপনি বলে, তোমার বাইকে করে এসেছি বলে এখানে আটকে গিয়েছি আমরা। মারুতি বলে, কারণ তুমিই বলেছিলে তোমার ব্রেক চাই, তাই তো। 1 সেকেন্ডে আমার জীবনের কি হয়ে গেছে, সব বদলে গেছে। তোমার ওই পাগল জিজা আমার ফ্যামিলিকে আবার মেরে দেয়নি তো? অর্থাৎ সে এখানে বিক্রমের কথা বলছিল। অর্থাৎ তারা আর বিক্রম হলো তার বড় বোন আর দুলা ভাই। তো মারুতির এসব কথা শুনে আপনি বলে, প্লিজ এত ড্রামাটিক হতে হবে না, এখানে কোনো ধর্মের বিরুদ্ধে গিয়ে ভালোবাসার লড়াই চলছে না আগের যুগের মতো। মারুতি বলে, আমি যদি এখন কিছু বলি তাহলে অনেক বড় হয়ে যাবে বিষয়টা। দেখো, বোঝার চেষ্টা করো, তুমি আপনি আর আমি মারুতি, আর তোমার ফ্যামিলির কাছে এই গরিব মারুতিই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আমাদের মধ্যে কোনো কিছুরই কোনো মিল নেই। আপনি এসব শুনে বলে, এসব কথা রেখে আগে ভাবো কিভাবে আমরা ফিরবো। মারুতি বলে, সেটাই তো আমি চেষ্টা করছি, চলো আমার সাথে গ্যারেজে, গাড়ি ঠিক করাতে হবে। আপনি বলে, সোজাসুজি বলো যে তোমার বাইক ঠিক করাতে টাকা লাগবে, আমার ব্যাগে আছে, নিয়ে যাও। মারুতি তখন টাকা নিয়ে বলে, এই যে আমি এতটাই নিচ্ছি, পরে আবার বলো না বেশি কম, আর আমি এই টাকা ফিরিয়েও দিব গোয়া থেকে গিয়ে। এই বলে মারুতি গ্যারেজে চলে যায় বাইক ঠিক করাতে। তখন সেই মেয়েটা আপনিকে তার বাঁশিটা দেয় আর বলে, এখন থেকে সব সময় হাসবে, আর চিন্তা করো না, খুব জলদি তুমি ঠিক হয়ে যাবে। এই বলেই মেয়েটা চলে যায়। ওইদিকে রিসোর্টের কেয়ারটেকার আসে সুইমিং পুলের পানির ট্যাঙ্ক চেক করতে, আর দেখে সে যাকে কাজ করাতে এনেছে সেই লোকটা এখানে নেই। কেয়ারটেকার ভাবে সে একটা ফাঁকিবাজ, তাই নিজেই কাজটা করার ট্রাই করে আর তাকে অনেক বকাবকি করে। ওই সময় দেখা যায় তার আশেপাশে এক ভয়ঙ্কর কুমির ঘুরে ফিরে বেড়াচ্ছে। কেয়ারটেকার কিছু একটা ফিল করে যে তার আশেপাশে কেউ আছে, সেভাবে কাজের লোকটা তাকে ভয় দেখাতে চাইছে, কিন্তু না, কিছু বুঝে ওঠার আগেই কুমিরটা তাকে আক্রমণ করে আর তাকে সেখানেই প্রাণে মেরে ফেলে। ওইদিকে কেয়ারটেকার খাবার অর্ডার করেছিল আপনিদের জন্য। আপনি তো কানে হেডফোন লাগিয়ে সুইমিং পুলেই শুয়েছিল, তাই ডেলিভারি বয় তাকে ডাকলেও সে কোনো কথা শোনে না। আপনি যেহেতু কিছু শুনতে পাচ্ছে না, তাই ডেলিভারি বয় খাবারটা রেখে বাইরে চলে আসে আর কল করে জানিয়ে দেয়, অদ্ভুত ছিল জায়গাটা, কিন্তু আমি ডেলিভারি করে এসেছি। ওই সময় লোকটা খেয়াল করে তার আশেপাশে কিছু আছে। কেয়ারটেকারের মতো ডেলিভারি বয়ও বেশি কিছু বুঝে ওঠার আগেই কুমিরটা তাকে এসে আক্রমণ করে আর ডেলিভারি বয়টাকে ভয়ঙ্কর ভাবে মেরে ফেলে। তাকে আড়ালে টেনে হিচড়ে নিয়ে যায় খাওয়ার জন্য। ওইদিকে বাইক ঠিক করাতে বিজি ছিল মারুতি। পুলিশ এসে বলে, কি ব্যাপার, এখনো ঠিক হয়নি? মারুতি বলে, আসলে স্যার ওয়্যার পেতে লেট হচ্ছে, তাই কিছুক্ষণ পরই বাইক ঠিক হয়ে যায়। পুলিশ বলে, তাই তুফানের মাঝে তুমি যেতে পারবে বাইক চালিয়ে? মারুতি বলে, কি করব স্যার, এখন গেলে গোয়া পৌঁছে যাব রাতে, না হলে তো আরো দেরি হবে। পুলিশ তখন মারুতিকে একটা কর্ন দেয় খাওয়ার জন্য। মারুতি এটা পেয়ে বলে, থ্যাঙ্কস স্যার, একটা ছবি তুলবো আপনার সাথে, আমি সবাইকে বলবো ভালো পুলিশও আছে। কথা শুনে পুলিশটা হেসে তার সাথে ছবি তোলে আর বলে, ডিউটি আছে আমার, আসলে এলাকায় একটা কুমির ঢুকে গেছে, লোকজন আতঙ্কে আছে, আমাদের এটার একটা ব্যবস্থা করতে হবে। আসলে আমরা নদী পুকুর কেটে বিল্ডিং করছি, এসব যাবে কোথায় আর আমাদের আক্রমণ না করে বলো তো? কি আর বলবো এসব নিয়ে, যাই গিয়ে দেখি কি করা যায় এই সমস্যার, আর তুমি সাবধানে যাও, আমি আসছি। মারুতি বলে, ঠিক আছে স্যার, ধন্যবাদ। অন্যদিকে বৃষ্টি আসাতে চোখ খোলে আপনি।
আর দেখে সুইমিং পুলের সব পানি চলে গেছে ড্রেনিং এর মাধ্যমে। আভনি এত নিচে নিজেকে দেখে ভীষণ ঘাবড়ে যায় আর চিৎকার করে হেল্প চাইতে নেয়, কিন্তু কারো কোনো সারা শব্দ সে পায় না। তখনই সে উপরে খেয়াল করে তার মোবাইলটা রয়েছে, তাই কিছু কাপড় আর তার হেডফোনটা বেঁধে মোবাইলটা সে টেবিল নাড়িয়ে আনার চেষ্টা করে। দেখা যায় সেটা সে অনেক চেষ্টা করার পর পেয়েও যায়, কিন্তু এত নিচে উপর থেকে ফোন পড়ার কারণে তার মোবাইলের গ্লাসটা নষ্ট হয়ে যায়। সে তখন সিঁড়ির মাধ্যমে কল করতে বলে মারুতিকে। মারুতিও আসছিল বৃষ্টির মধ্যে বাইক চালিয়ে। কল ধরার আগেই আভনির মাথায় টেবিল পড়ে যায় আর সে সাথে সাথে বেহুশ হয়ে পড়ে থাকে। এদিকে মারুতি রিসোর্টে আসার পরই আভনিকে রুমে খুঁজতে থাকে, কিন্তু রুমে না পেয়ে সে সোজা সুইমিং পুলে চলে আসে আর সেখানে এসে দেখে আভনি বেহুশ হয়ে পড়ে আছে, তার মাথা থেকে রক্ত পড়ছে। এটা দেখেই তো মারুতি তাকে ডাকতে থাকে, কিন্তু সে তো ওঠে না। তাই সে একটা বোতলের পানি দিয়ে তাকে তোলার চেষ্টা করে, আর এই সব করার পর আভনি উঠে পড়ে। মারুতি জিজ্ঞেস করে, কি হয়েছিল তোমার, এখানে এভাবে কেন পড়ে আছো? আভনি বলে, আমি জানি না কি হয়েছিল, কিছুই বুঝতে পারছি না। মারুতিও তখন রেলিং ভেঙে হঠাৎ করে সুইমিং পুলে পড়ে যায় আর তার হাত প্রায় ভেঙেই যাচ্ছিল, কিন্তু আভনি সেটা ঠিক করে দেয়। মারুতি পরে কেয়ারটেকারকে কল করে, কিন্তু সে তো কবেই কুমিরের হাতে মরে পড়ে আছে, কল কিভাবে ধরবে? এরপর মারুতি কল করে ফেডরিককে, কিন্তু সেও কল ধরে কথা বলতে পারে না, লাইন কেটে যায়। আভনি তখন রেগে মেগে বলে, তুমি কি বোকা? এই মুহূর্তে তুমি কল করছো ফেডরিককে? পুলিশকে কল করা উচিত ছিল না সবার আগে? মারুতি বলে, ফোন ডেড, আর তুমি তো কথাই বলো না। এই সব কিছু হয়েছে তোমার কারণে। এ কথা শুনেই তো আভনি এবার ভীষণ রেগে যায় আর বলে, কি বললে তুমি? তুমি ভাবছো এই সব কিছু আমার দোষ, আমার কারণে হয়েছে? মারুতি বলে, হ্যাঁ, তোমার কারণেই হয়েছে। আমি বলেছিলাম না সুইমিং পুলে না থাকতে, রুমে যেতে? কথা শুনেছিলে কি? তাহলে এসব কি তোমার কারণে হয়নি? আর এখন আমরা ফেসে আছি এই পুলের মধ্যে, তার উপর ফোনও কাজ করছে না। আপনি বলে, আমি বিশ্বাস করতে পারছি না যে তোমার মনে হচ্ছে আমি এসব ইচ্ছে করে করেছি, সব আমার দোষ। তোমার নিজের কি কোনো দোষ নেই? তুমি কি কিছুই করনি? মারুতি বলে, হ্যাঁ করেছি বলেই তো তোমার চক্করে জীবন নষ্ট হচ্ছে। আপনি এই কথা শুনে ভীষণ কষ্ট পায় আর বলে, ও তাই নাকি? তাহলে যাও, এখান থেকে চলে যাও, আছো কেন? মারুতি বলে, আরে যাবো কোথায় এখন? এখানে ফেসে আছি দেখছো না? তার উপরেই এত উঁচু সুইমিং পুল বানিয়ে রেখেছে, তাও কোনো সিঁড়িও দেয়নি। আপনি তখন হেল্প করে চিৎকার করতে থাকে, কিন্তু কিসের কি? কেউই তার এই চিৎকার শোনে না। মারুতি তখন কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না, তাই কিছুক্ষণ পরই ড্রেনের ঢাকনা খুলে সে নিচে যায়, কিন্তু তারপরই সে উঠে চলে আসে উপরে, কারণ আভনি তাকে ডাকছিল। মারুতি এসে আভনিকে জিজ্ঞেস করে, কেউ কি এসেছিল নাকি? আভনি বলে, গাড়ির আওয়াজ পেয়েছিলাম, কিন্তু মনে হচ্ছে চলে গেছে পাস করে। মারুতি বলতে থাকে, আর একটু জোরে চিৎকার করতে, তাহলে তো আসতো। এত কাজ দিয়ে আমাদের সুযোগটা হাত ছাড়া হলো। আভনি বলে, আর কত জোরে চিৎকার করতাম, আমি তো চেষ্টা করছি না কি? মারুতি বলে, আরো করার দরকার ছিল, এই বাঁশি দিয়ে ফুফু করে তুমি সুযোগ নষ্ট করছো আভনি। আভনি বলে, নিচে কি কোনো রাস্তা দেখেছিলে? মারুতি বলে, না দেখিনি, কারণ নিচে পানি ভরা, তাই আমি আগে যাইনি দেখতে। আভনি বলে, আগে যাওনি মানে কি? মারুতি বলে, আগে যাইনি মানে যাইনি, আর কতবার বলবো আমি সুইমিং জানি না? আর তোমার এত সমস্যা হলে নিজে গিয়ে দেখে আসো। আভনি বলে, ঠিক আছে, আমিই গিয়ে দেখছি, তুমি থাকো নিজের রাগ নিয়ে। তো আপনি যখন ড্রেনের কাছে যাবে তখনই সেটার ভেতর থেকে সুইমিং পুলে চলে আসে সেই কুমিরটা। পেছন থেকে মারুতি আভনিকে সাবধান করে আর বলে, সামনে কুমির। আপনি এভাবে এখানে এত বড় কুমির দেখে ভয়েই ফ্রিজ হয়ে যায়। মারুতি বলে, আপনি ভয় পেও না, পেছনে চলে আসো ধীরে ধীরে, আমি আছি তোমার পাশে। আপনি পেছনে আসার পরই মারুতি কুমিরটার দিকে টেবিল ধরে রাখে আর অন্যদিকে পাঠানোর চেষ্টা করে। কিছুক্ষণ পরে কুমিরটা তাদের সামনে থেকে ঘুরে অন্য সাইডে শুয়ে পড়ে চুপচাপ। আপনি তখন মারুতিকে বলে, ড্রেনের ঢাকনাটা তুমি খুলতেই বা গেলে কেন? মারুতি বলে, আরে আজব তো, এখান থেকে বের হতে হলে কাউকে না কাউকে তো কিছু করতেই হবে তাই না? তাই আমি এটা খুলেছিলাম, আর তো কোনো উপায়ও ছিল না। আমি কিভাবে বুঝবো এটা খুললেই ঝামেলা যে ভেতরে এসে পড়বে? এইভাবেই করতে করতে রাত হয়ে যায়। কুমিরটা তখন কোনো কারণে এক জায়গায় এখনো পড়ে আছে। আপনি তখন মারুতিকে বলে, আমি বুঝতে পারছি না এই কুমিরটা আমাদেরকে মারছে না কেন, সেখানেই কেন পড়ে আছে? মারুতি বলে, মনে হয় সেখানে তোমার রক্ত আছে বলে পড়ে আছে। আমাদেরকে কিছু ভাবতে হবে আপনি, না হলে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। আপনি বলে, আমরা কি ড্রেন দিয়েই বাইরে যাওয়ার চেষ্টা করব? মারুতি বলে, না না, কোনো দরকার নেই। যদি এই কুমিরটাও আমাদের পেছন পেছন এসে পড়ে তখন? তার চেয়ে ভালো আমরা এখানেই অপেক্ষা করি, কেউ না কেউ তো এসেই পড়বে। তো এবার তারা সারা রাতটা কাটায়
একজন ঘুমিয়ে আর একজন জেগে থেকে, যাতে করে যে কোনো একজন সজাগ থাকলে বিপদ আসলে জানাতে পারে। ঘুমের মধ্যে মারুতি স্বপ্ন দেখে কুমিরটা আভনিকে খেয়ে ফেলেছে। মারুতি তখন চিৎকার করে ঘুম থেকে উঠে পড়ে, কিন্তু দেখে না, আভনি ঠিক আছে, সেফ আছে। আভনি বলে, ওইদিকে তাকিয়ে দেখো, কুমিরটা আসলে নিজেও প্রেগনেন্ট, তাই সে আমাদের আক্রমণ করছিল না, সে শুধু একটা সেফ জায়গা চাইছিল। মারুতি বলে, সেফ জায়গা চাইছিল? কিসের সেফ জায়গা? কুমিরের ডিম দেখে আমার খিদে পেয়ে গেছে। আভনি বলে, প্লিজ এসব আজে বাজে কথা বলো না। মারুতি বলে, আচ্ছা তোমার ডগ কি আমাদের ওই পার্সেলটা এখানে দিতে পারবে? আভনি বলে, হ্যাঁ পারবে, সে তোমার থেকে অনেক স্মার্ট, আমি বললে অবশ্যই দিবে। এবার তারা দুজন মিলে ওই ডগটাকে বলে খাবারের পার্সেলটা নিচে ফেলতে। ডগটা তখন ভুল করে ফেলে দেয় কুমিরের কাছে। কুমিরও তখন সেটা মুখে নিয়ে নষ্ট করে দেয়। তখনই আবারও বৃষ্টি শুরু হয়। এইসব দেখে মারুতি এবার ফ্রাস্ট্রেটেড হয়ে যায় আর বলে, অনেক হয়েছে, আমি আর এখানে অপেক্ষা করে মরার জন্য বসে থাকবো না, আমার আর ভালো লাগছে না, এখান থেকে বের হবার উপায় বের করবই করব, সেটা যেভাবেই হোক। তাই সে সাথে সাথে আভনিকে ঘাড়ে তুলে নেয়, একটা জায়গায় হাত দিতে বলে, যাতে করে তারা এখান থেকে বের হতে পারে। আভনিও তখন অনেক চেষ্টা করে, আর বেশ কিছুক্ষণ চেষ্টার পর সেখানে হাতও পৌঁছে যায় তার, কিন্তু কাজ ভেঙে যাওয়ার কারণে হুট করেই তার হাত কেটে যায়। এর মধ্যেই আবার কুমির চলে আসে মারুতির দিকে। এটা দেখার সাথে সাথে মারুতি সেখান থেকে ভয়ের চোটে সরে যায় আর আভনিকে সেখানেই ঝুলিয়ে রাখে। এবার তো আভনিকে দেখে কুমির খাওয়ার জন্য লাফাতে থাকে। আসলে এতক্ষণ তো তার পেটটা ভরা ছিল, কারণ সে দুইটা মানুষ খেয়েছে, আর এখন সময় যাওয়ার পর তার হয়তো খিদেও পেয়ে গেছে, তাই সে এখন আভনিকে খাওয়ার জন্য লাফাতে থাকে। মারুতি তখন আভনিকে বলে সে যেন পা উঁচু করে রাখে, না হলে একটুর জন্য কুমির আভনির পাই খেয়ে নিচ্ছিল। মারুতি তখন কি করবে বুঝতে পারছিল না। এরপরই তার মাথায় বুদ্ধি আসে। সে আভনিকে কুমিরের খপ্পর থেকে বাঁচাতে সেই টেবিল দিয়ে শব্দ করে, যাতে করে কুমির তার দিকে আসে। অনেকক্ষণ চেষ্টা করার পর দেখা যায় কুমির এবার মারুতির দিকে আসতে থাকে। মারুতি তো কুমিরকে বোকা বানিয়ে ড্রেনের মধ্যে ফেলতে চাইছিল, কিন্তু তার মধ্যেই সে তার নিজের পায়েই ব্যথা পেয়ে যায়, আর কুমির তখন শুরু করে মারুতির দিকে এগিয়ে আসা। তাও মারুতি কুমিরটাকে টেবিল দিয়ে ধাক্কা দিয়ে দিয়ে একটা সময় ওই ড্রেনের মধ্যে ফেলে দিতে সক্ষম হয়। ততক্ষণে উপর থেকে নিচে পড়ে যায় আভনি। এরপরে তারা দুজন মিলে ড্রেনের ঢাকনা লাগিয়ে কোনোভাবে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে, নাহলে তো আজ তারা এই কুমিরের হাতেই মারা পড়ত। অন্যদিকে তখন তারা আর বিক্রমকে দেখানো হয়। তারা অলরেডি পুলিশকে জানিয়ে দিয়েছে আভনিদের মিসিং হওয়ার খবর, কারণ অনেকক্ষণ কেটে যাওয়ার পরেও তারা তাদের কোনো খবর পাচ্ছিল না। তারা খুব চিন্তিত ছিল, কারণ তারা গোয়াতেও কল করেছিল, আর সেখান থেকেই জানতে পেরেছে আভনিরা সেখানে পৌঁছায়নি। তাই স্বাভাবিকভাবেই তাদের চিন্তা হচ্ছিল। পুলিশ এই সবকিছু শুনে বলে, আমরা গোয়া যাওয়ার সমস্ত চেকপোস্ট আর তাদের লাস্ট কল লোকেশন ট্রেস করার ব্যবস্থা করছি, চিন্তা করো না, তাদেরকে আমরা ঠিকই খুঁজে বের করে নিব। ফ্রেডরিক তারা আর বিক্রমকে বলে, চিন্তা করো না, আমার বন্ধু খুব ভালো ছেলে, সে আভনির কোনো ক্ষতি করবে না, সে তাকে ঠিকই সেফ রাখবে, এতটুক বিশ্বাস অন্তত রাখতে পারো। আর এ কথা বলতেই আমি এখানে এসেছিলাম। এদিকে সুইমিং পুলে পানি ভরতে শুরু করে বৃষ্টির জন্য। আভনিকে তখন মারুতি বলে, তুমি আসলে কি করতে চাইছো এসব করে, বলো তো? আভনি বলে, আমার জায়গায় তুমি থাকলে কি করতে? মারুতি বলে, আমি এই বাচ্চা রাখতাম না, কারণ আমার লাইফে এখনো অনেক কিছু করার বাকি, অনেক স্বপ্ন বাকি, যা আমাকে সত্যি করতে হবে, আমাকে এখান থেকে বের হতে হবে। আমি সত্যি এরকম সিদ্ধান্ত নিয়ে জীবন নষ্ট করতে চাই না। তোমার জায়গায় আমি থাকলে আমি বোঝার চেষ্টা করতাম যে আমরা বাচ্চা নেওয়ার জন্য রেডি না। তুমি তোমার বোরিং লাইফের জন্য আমাকে নিজের সাথে রেখেছো, আর এখন এই বাচ্চা নামের আরেকটা প্রজেক্ট কোত্থেকে এসে পড়েছে কে জানে। আভনি এই কথা শুনে বলে, প্রজেক্ট? তাহলে আমি কি ছিলাম তোমার কাছে? তুমিও আমাকে ইউজই করেছো নিজের ফালতু জীবনে অতিষ্ঠ হয়ে। তাই প্লিজ আমাকে তুমি বলতে আসবে না তুমি রিয়েল আর আমি ফেক। তুমি কি ভাবছো আমি বাচ্চার জন্য রেডি? আমি পরিকল্পনা করেছিলাম। মারুতি বলে, তাহলে কেন তোমাকে বাচ্চা রাখতে হবে? কেন চাই তোমার এই বাচ্চা? তুমি আমার ফ্যামিলিকে দেখেছো তো, তাই না? এরপরও কিভাবে ভাবলে বাচ্চার কথা? আভনি বলে, আমি সব দেখেছি, আমি দেখেছি তোমার ফ্যামিলির ভালোবাসা, আর এই সব দেখেছি বলেই বলছি। মারুতি বলে, প্লিজ এই তোমার ধনীদের গল্প কথা বন্ধ করো। আমার গরিবীকে রোমান্টিক গল্প বানিয়ে আমাকেই শোনাতে হবে না। তোমার ঘরের ভেতর থাকে সুইমিং পুল,
আর সেখানে আমার পুরো মহল্লার জন্য আসে মাত্র এক ট্যাঙ্কি পানি। লাইনে দাঁড়িয়ে সেই পানি নিতে হয়। বুঝতে পারছো তফাৎটা? তোমার কাছে সব কিছু আছে আভনি, তুমি শুধু সেটার কদর করতে জানো না। আভনি বলে আমার কাছে সব আছে যা আমি চাইনি। আমি এত বাড়ির মধ্যে নিজেকে একা ফিল করি, কিন্তু এই বাচ্চা আসার পর আমি কোনো কারণে আর নিজেকে একা ফিল করতে পারি না। আমি বুঝতে পারছি না আমি কিভাবে বুঝাবো তোমাকে। আমি নিজের এই অনুভূতিটা কোনো শব্দে প্রকাশও করতে পারছি না। আমি নিজের মধ্যে এক অদ্ভুত পরিবর্তন দেখতে পারছি। আমি বুঝতে পারছি না কিছু কিভাবে বলবো তোমাকে। মারুতি তখন বলে, তুমি বুঝতে পারছো না এটাই আমি বলছি। তুমি সত্যিই জানো না নিজের জীবনকে নিয়ে কত বড় বেট লাগাতে চলেছ। তোমার একাকিত্বের সমাধানে এই বাচ্চাটা হতে পারে না। দেখো, একটা সময় আসবে যখন তুমি বাচ্চাকে তার জন্য চাইবে, অন্য কোনো অপশনাল কারণ হিসেবে নয়। আর ততদিন আমি তোমার পাশে থাকবো, আমি ওয়াদা করছি আভনি। তবে এখন আমাদের স্বপ্ন গড়ার সময়। এই সময়টাকে এসব করে নষ্ট করো না। আভনিও তখন তার কথায় কনভিন্স হয়ে যায়। কিছুক্ষণ পর দেখা যায় পানি আরো কিছুটা বাড়ে। আভনি তখন দেখে কুমিরটা এবার উপরে আছে আর সে তার ডগের দিকে এগিয়ে আসছে। আভনি তো এটা দেখে পাগল প্রায়, কারণ তার কাছে তার এই ডগটা সন্তান সমতুল্য। আভনি তখন মারুতিকে বলে কিছু একটা করতে, তার ডগকে বাঁচাতে হবে যেভাবেই হোক। মারুতি আভনিকে তখন উপরে তুলে ডগটাকে আনার জন্য। আভনি তাকে প্রায় নিয়েই আসছিল, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। সে ডগের গলা থেকে রশিটা খুলতে খুলতে লেট হয়ে যায়, আর তাই কুমির এসে সেটাকে জীবন্ত খেয়ে ফেলে। আভনি এটা দেখে ভীষণ ভেঙে পড়ে, সে চিৎকার করে কাঁদতে থাকে। মারুতি তখন তাকে কোনো মতে সামলায়। কিছুক্ষণ পরই দেখা যায় আভনি পাথর হয়ে বসে থাকে। মারুতি তখন আভনিকে বলে, আভনি আমার কথা শোনো প্লিজ। তোমাকে এই ড্রেনের মধ্যে দিয়ে বাইরে যেতে হবে, আর আমার জন্য হেল্প আনতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই এখান থেকে বের হবার। আভনি আমার কথা শুনতে পারছো? ততক্ষণে দেখা যায় সুইমিং পুলে উপর থেকে নিচে নামে কুমিরটা। আভনি তো ভয়ে কাঁপতে থাকে। মারুতি বলে, আভনি এটা ভয় পাওয়ার সময় না, প্লিজ তুমি নিচে যাও আর আমার জন্য হেল্প নিয়ে আসো। আমি এখানে অপেক্ষা করব। আভনি বলে, না আমি তোমাকে ছাড়া যাব না, আমি একা যাব না, তুমি এখানে থাকতে পারবে না কুমিরের সাথে। মারুতি বলে, আভনি আমি সাঁতার জানি না, তুমি জানো, তাই প্লিজ কথা বলে সময় নষ্ট করো না, আর নিজে একা এখান থেকে বাইরে যাওয়ার চেষ্টা করো, আর তারপর আমার জন্য হেল্প নিয়ে আসো, ঠিক আছে? আভনি তো তাও বারবার বলছিল সে যাবে না, কারণ কুমিরটাকে পানিতে দেখে তার ভয় এখন কয়েকশো গুণ বেড়ে গেছে। কিন্তু মারুতি তো বারবারই বলতে থাকে, আভনি তোমাকে যেতে হবে, আমি জানি তুমি পারবে, প্লিজ একটা বার চেষ্টা করো। আভনি বলে, ঠিক আছে আমি যাচ্ছি। মারুতি তখন বলে, তুমি আসবে তো, আমাকে ভুলে যাবে না তো? আভনি তখন তাকে জড়িয়ে ধরে আশ্বাস দেয় যে সে অবশ্যই আসবে। তারপরে সে সেই ড্রেনটা খুলে নিচে আসে, আর এসে এটার আর একটা ঢাকনা লাগানো দেখে সেটা খোলার চেষ্টা করে। তখনই কেয়ারটেকারের কল বাজতে থাকে। আভনি তখন মোবাইলটা বাইরে থেকে আনতে গিয়ে কেয়ারটেকারের কাটা হাত ধরে ফেলে। এটা দেখে তো সে ভীষণ ঘাবড়ে যায়, কিন্তু এরপরই সে কোনো মতে নিজেকে সামলে মোবাইলটা আনে। কল ধরতেই পুলিশ অফিসারটা বলে, কি ব্যাপার, কল ধরছো না কেন? আপনি হ্যালো বলতেই কল কেটে যায়। পানিতে অনেকটা সময় থাকার কারণে মোবাইলের সমস্যা হয়ে গিয়েছিল। পুলিশ অফিসার তখন ভাবে কোনো সমস্যা হয়েছে হয়তো রিসোর্টে, তাই একবার দেখে আসা উচিত। তবে তখনই তার অ্যাসিস্ট্যান্ট অফিসার বলে, স্যার আমার ফ্যামিলিতে বিয়ে আছে, শপিং করতে তাড়াতাড়ি যেতে হবে, এটা পরে দেখলে হয় না? তারপরে পুলিশ অফিসার একাই চলে যায় রিসোর্টটা চেক করতে। এদিকে আভনি কল আসার অপেক্ষায় ছিল। তখনই সে দেখে কুমিরটা তো এখানে চলে এসেছে। আভনি তখন চুপচাপ একটা কোনায় দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর দেখা যায় কুমিরটা অন্য দিকে চলে যায়। এদিকে অফিসার এসে দেখে সুইমিং পুলে পড়ে আছে মারুতি। অফিসার বলে, আরে তুমি এখানে কি করছো, উপরে আসো। মারুতি বলে, স্যার আমি সাঁতার জানি না, আর পানি অনেক বেড়ে গেছে, আমি ডুবে যাব, প্লিজ হেল্প করুন, দড়ি পান কিনা দেখুন। অফিসার বলে, হ্যাঁ হ্যাঁ আমি হেল্প করছি, ভয় পেও না। অফিসার তখন তার গাড়িতে বেঁধে একটা দড়ি নিয়ে আসে, কিন্তু পানি থেকে মারুতি 1 ইঞ্চিও নড়তে পারবে না, তাহলে নাকি সে ডুবে যাবে। তাই অফিসার এবার নিজেই পানিতে আসে তাকে নেওয়ার জন্য। আর তখনই অফিসারও মারা পড়ে কুমিরের হাতে। কিছুক্ষণ পর সেখানে আভনি আসে, আর মারুতি বলে, এখানে একটা কুমির না বরং 2টা কুমির আছে। আভনি বলে, হ্যাঁ আমি জানি, আমি দেখে এসেছি। ওই সময় কুমির একটা দড়ি টেনে গাড়ি পানিতে অর্ধেক ফেলে দেয়। আভনি আর মারুতি তখন গাড়িতে উঠে পড়ে কোনোভাবে, যদি তারা ফোন বা কিছু পায়, কিন্তু সেখানে একটা বন্দুক ছাড়া তেমন কিছুই তারা পায় না। 2টা কুমির এদিকে তাদের চারিদিকে ঘুরছে।
যে কোনো সময় গ্লাস ভেঙে ভেতরে চলে আসবে। আপনি তাই পেছনের গ্লাস ভেঙে উপরে ওঠার ট্রাই করে। এর মধ্যেই কুমির আক্রমণ করে মারুতিকে। আপনি তখন মারুতিকে বাঁচাতে শুট করে গাড়িতে, আর সাথে সাথেই ব্লাস্ট হয়ে দুজনে পানিতে পড়ে। আর এই ব্লাস্টে দেখা যায় একটা কুমির মারা যায়, কিন্তু তখনও আর একটা কুমির ছিল। আপনি বুঝতে পারে তাদের নিজ দিয়ে রিস্ক নিয়ে যেতে হবে, তাই সে মারুতিকে বলে, প্লিজ আমার উপর বিশ্বাস রাখো, আমি তোমাকে বাঁচিয়ে নিব। মারুতি বলে, আমি পারবো না এভাবে যেতে, সাঁতার জানি না তো। আপনি বলে, শেষ একবার আমার উপর বিশ্বাস রাখো, আমি পথ দেখে এসেছি, আমরা এই দিকেই বের হতে পারবো। এবার সে আপনির উপর জীবন মরণের ভরসা রেখে চলে যায় একসাথে ড্রেনের ভেতরে। আর পরে আপনি মারুতিকে বলে, আমাদের আরো নিচে যেতে হবে, ভয় পাবে না, ঠিক আছে? কুমিরও ওই দিকে আসছিল। আপনি তখন মারুতিকে নিয়ে বাইরে চলেই আসে, কিন্তু তার মধ্যেই পা আটকে যায় মারুতির। আপনি অনেক চেষ্টার পর তার পাটা ওখান থেকে বের করে। ততক্ষণে মারুতি বেহুশ হয়ে যায়। আপনি তখন তাকে নিয়ে দ্রুত বাইরে আসে, এসেই তার হুঁশ ফেরাতে থাকে। এক মুহূর্তের জন্য সে ভেবেছিল তার মা বাবার মতো হয়তো মারুতিকেও সে হারিয়ে ফেলেছে, কিন্তু না, মারুতি বেঁচে আছে, তার হুঁশ ফিরে আসে। আপনিও তখন স্বস্তির নিঃশ্বাস নেয়। আর এভাবেই তারা একে অপরকে বাঁচিয়ে নেয়। আর এই নিয়ে পরবর্তীতে তারা ইন্টারভিউ দেয়, আর ভালোবাসা কি সেটাও তারা সবাইকে জানায়। একে অপরের সাথে কাঙ্ক্ষিত সেই কোলাবও করে। তবে তাদের বাচ্চার কি হলো সেটা আমাদেরকে আর দেখানো হয় না। কিন্তু যাই হয়ে যাক না কেন, আর আপনি তার জীবনে যেই ডিসিশনই নিক না কেন, মারুতি এখন সব সময় তার পাশে থাকবে, কারণ সে খুব ভালো করেই বুঝতে পেরেছে আপনি তাকে কতটা ভালোবাসে। আসলে নিজেদের মধ্যে অনেক সময় অনেক কিছু নিয়ে ঝামেলা হতে পারে, তাই বলে ভালোবাসা কমে যায় না। সত্যিকারের ভালোবাসা এতটাও ঠুনকো হয় না যে মুহূর্তেই ভেঙে যাবে। তাই তাদের মধ্যেও সেই বন্ধনটা অটুট ছিল দেখেই তারা শেষ পর্যন্ত একসাথেই বিপদ থেকে বেঁচে ফিরতে পেরেছে। আর হ্যাঁ, গল্পের প্রথমে যেই মহিলাটাকে আমরা দেখেছিলাম পানির মধ্যে মারা গিয়েছে, আসলে সেই পানির নিচে এই কুমিরই ছিল। আর এই কুমিরের জন্যই সে বীভৎসভাবে মারা যায়। তবে এই দুজন যে ভয়ঙ্কর জায়গা থেকে বেঁচে ফিরতে পেরেছে, এটাই ছিল তাদের সৌভাগ্য। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেওয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।